গল্পের আসর, কিছু ভয়, কিছু মজা, কিছু রহস্য, কিছু প্রেম। এই আসরে সবই আছে। গল্পের আসরের আজকের গল্প সুরজিৎ ঘোষের লেখা তিলডাঙার ডোবা, দ্বিতীয় এবং শেষ পর্ব। আগের পর্বে কি হয়েছিল ছোট্ট করে বলে দেই। তারানাথতান্ত্রিক অতীতকালে হাঁটতে হাঁটতে তিলডোবার কাছে গিয়ে পৌঁছান সমরেশবাবু এবং সঙ্গে ফণিভূষণ বাবুকে নিয়ে, এবং পুরো বিষয়টাকে খুঁটিয়ে দেখেন। এবং তিনি এটাও জানতে পারেন সমরেশবাবু এবং ফণিভূষণবাবু যা যা বলেছিলেন চায়ের দোকানে তা হুবহু একই রকম। তারপর তাহলে শুরু করা যাক। ঠাকুর মশাই, এরপর হলো আপনি সেই স্থানে অর্থাৎ ডোবার সন্নিকটে গিয়ে কি দেখলেন? কিশোরীর প্রশ্নে তারানাথতান্ত্রিক নাক ও মুখের মাধ্যমে গল গল করে বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে রক্তবর্ণের ন্যায় লাল চোখে তার দিকে তাকিয়ে গাম্ভীর্যভাবে বললেন, সেই ডোবার নিকটে গিয়ে আমি দেখলাম সত্যিই সমরেশ বাবুরা যা বলেছিলেন তার এক বর্ণ মিথ্যে নয়। গোটা ডোবা জল টকটকে লাল হয়ে রয়েছে, যেন মনে হয় সেই ডোবার জলের মধ্যে কেউ মিশিয়ে দিয়েছে কোনো জীবিত প্রাণীর রক্ত। সেই ডোবার মধ্যে থেকে উঠে আসছে সেই উৎকট বিশ্রী ঝাঁঝালো গন্ধটা। সে স্থানে বেশ খানিকটা সময় থেকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে আমি সমরেশবাবু এবং ফণিভূষণ বাবুকে সাথে নিয়ে ওই স্থান পরিত্যাগ করলাম। ওনাদের দুজনেই চোখ মুখ জুড়ে ততক্ষণে একরাশ কৌতূহল উঁকি দিয়ে আরম্ভ করল। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আপনারা এখনই এতটা ভেঙে পড়বেন না। হ্যাঁ, আমি আপনাদের অবস্থা বিলক্ষণ বুঝতে পারছি, তবে চিন্তা করবেন না। আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি তখন যে কোনো প্রকারে এই সমস্যা থেকে আপনাদের রেহাই দেওয়ার চেষ্টা করব, এটুকু বলতে পারি। আমার কথা শুনে সমরেশবাবু আমার দুই হাত জড়িয়ে ধরলেন। তার দুই চোখের মধ্যে মিশেছিল একটা আকুতির ভাব। মানুষ যখন ভীষণ বিপদের মধ্যে পড়ে, সম্পূর্ণ দিশেহারা হয়ে যায়, তখন তারা বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে কোনো মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা তাকে বন্যার প্রবল জলস্রোতে ভেসে যাওয়া সামান্য খড়কুটোর মতোই ধরে। তারপর সমরেশবাবু বলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই, তা সত্যি আমি বুঝে উঠতে পারছি না। আপনি যে আমাদের বিপদের কথা শুনে এ কথা বলেছেন তাতেই যথেষ্ট। আমি আপনাকে দেখে পরিষ্কার বুঝতে পেরেছি যে আপনি আমাদের মতন কোনো সাধারণ মানুষ নন। আপনার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা অতি অবশ্যই রয়েছে। আপনার শরীরে একটা অদ্ভুত আলোর জ্যোতি খেলা করতে দেখেছি। চক্রবর্তী মশাই, আপনি আমার সাথে আমার গৃহে চলুন। আপনি যে কটা দিন আমাদের গ্রামে থাকবেন সে কটা দিন না হয় আমার বাড়িতে অতিথি হয়ে রইবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো রকমের সামান্যতম অসুবিধা দেব না আমরা আমার গৃহে। না না সমরেশবাবু, আপনার এই কথাটি আমি রাখতে পারবো না। দয়া করে আমায় মার্জনা করবেন। আমি একজন ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিত্যদিন ঘুরে বেড়ানোই আমার কাজ। আমার জীবন যাপনের অন্যতম একটা দিক। গৃহস্বামীর বাড়িতে গিয়ে থাকার চেয়ে আমি সর্বদা এই খোলা আকাশের নিচে কিংবা গাছতলায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই দয়া করে আমাকে আর আপনার গৃহে যাবার জন্য অনুরোধ করবেন না। ঠিক আছে, আপনি যখন এতই আপত্তি করছেন তাহলে আমি আর আপনাকে একেবারেই জোর করব না আমার গৃহে যাওয়ার জন্য। তবে চক্রবর্তী মশাই, এই কথাটা কিন্তু আপনাকে রাখতেই হবে। আমাদের এই গ্রামের বারোয়ারি তরায় আপনি থাকুন। মা সিদ্ধেশ্বরীর মন্দির আপনার আশ্রয়স্থল হোক। তবে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই কিন্তু আমার দায়িত্ব।
চক্রবর্তী মশাই, আপনি আসুন, আমি আর ফণিভূষণ মিলে আপনাকে সেই স্থানে নিয়ে যাচ্ছি। তারপর আমরা দুজন যে যার বাড়ি যাব। এরপর আর কি, অগত্যা আমাকে সমরেশবাবুর কথায় রাজি হতেই হলো। তিলডাঙ্গা গ্রামের বারোয়ারি তলায় মা সিদ্ধেশ্বরীর মন্দিরে আমি এসে উপস্থিত হলাম। সেই দিনটা কেটে গেল একইভাবে, তবে আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাত্রি গভীর হলে আমি একটিবার ওই ডোবার নিকটে গিয়ে উপস্থিত হব। গোটা ডোবাটা আমাকে একবার সচক্ষে সেই স্থানে উপস্থিত থেকে উপলব্ধি করতে হবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। রাত্রির অন্ধকার গাঢ় হলে আমি মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শক্তিশালী মন্ত্র দ্বারা নিজেকে গা বন্ধন করে উপস্থিত হলাম সেই ডোবার নিকটে। তবে সেই স্থানে এসে আমি রাত্রে এক বিশেষ প্রহরে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কিশোরী ফের প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, সেই স্থানে উপস্থিত হয়ে আপনি কী দৃশ্য দেখলেন? আমি দেখলাম সেই ডোবার গাঢ় লাল জল থেকে উঠে এলো এক পিচ্ছিল কালো পদার্থ দ্বারা নির্মিত একটা জমাট বাঁধা অন্ধকারের ন্যায় অবয়ব। প্রথমের দিকে খুব একটা ভালোভাবে বুঝতে না পারলেও খানিক মুহূর্ত পর আমি দেখলাম সে আদতে এক নারী। তার মাথার লম্বা লম্বা লকলকে চুলগুলো থেকে টপ টপ করে চুইয়ে পড়ছে ডোবার জল। তার দুই চোখে যেন নরকের গনগনে আগুনের আঁচ বিদ্যমান। সেই চোখের পানে তাকালে ভয়ে বুক কেঁপে ওঠে। সেই রমণীর সর্ব অঙ্গে যেন লেপ্টে রয়েছে গাঢ় সবুজ শ্যাওলা। দীর্ঘদিন ধরে পাতালের অতল অন্ধকারের কর্দমাক্ত পাঁকের মধ্যে সে যেন ঘুমন্ত অবস্থায় ছিল, আর আজ হঠাৎ করেই তার ঘুম ভেঙে যাওয়ায় সে উঠে এসেছে তিলডাঙ্গা গ্রামের এই ডোবার মধ্যে। তার লম্বা লিকলিকে শুরু দুই হাতের মধ্যে উপস্থিত 5টি নয় বরং 4টি করে আঙুল। তবে সেই আঙুলগুলি আকারে এতটাই বড় যে সেগুলি যেন কোনো তলোয়ার। ওই আঙুলের দিকে তাকালে ভয়ে বুকের ভেতরটা আপনা হতে শুকিয়ে যেতে বাধ্য। তীক্ষ্ণ ধারালো নখযুক্ত সেই আঙুল যে কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে সক্ষম। আমি বুঝতে পারলাম এই অশুভ শক্তি আসলে ঠিক কি। এ হলো সাক্ষাৎ এক জল পিশাচিনী। পিশাচিনী হাড় হিম করা গলায় গান গাইতে আরম্ভ করতেই যাচ্ছিল, যে গান যে কোনো সুস্থ স্বাভাবিক রক্ত মাংসে গড়া মানুষের কর্ণেন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই সে সম্মোহিত হয়ে যায় তার প্রতি। আমি কিছুতেই আর তার দ্বারা কোনো মানুষের বিপদ ঘটাতে দিতে পারি না বুঝে ঝোলার ভেতর থেকে এক দৈব শক্তি সম্পন্ন বিশেষ চূর্ণ বের করে তা বাতাসের মধ্যে মিশিয়ে দিতেই সেই পিশাচিনী রীতিমতো ভয়াবহ গর্জন করতে করতে পুনরায় ঝাঁপ দিল ডোবার জলে। এই দৃশ্য দেখে আমি নিশ্চিত মনে সেই রাতে ফিরে এলাম বারোয়ারি তলায়। সব কিছুই তো আপনাদের খোলসে করে বললাম সমরেশবাবু। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের গ্রামের এই ডোবায় এক ভয়াবহ জল পিশাচিনীর আগমন ঘটেছে। পরের দিন সকালে সমরেশ এবং ফণিভূষণ বাবু এসে উপস্থিত হলেন বারোয়ারি তলার মন্দিরে। আমি গতকাল রাতে নিজের চোখে প্রত্যক্ষ করা সমস্ত ঘটনার বিবরণ সূক্ষ্মভাবে তাদের দিলাম। তারা আমার কথা শুনে ভয়ানক রকমের আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। ফণিভূষণ বাবু থমথমে গলায় বললেন, কিন্তু চক্রবর্তী মশাই, আমরা এটা কিছুতেই বুঝতে পারছি না যে হঠাৎ করে এই জল পিশাচিনীর আগমন কেন ঘটল আমাদের গ্রামের কেবলমাত্র এই ডোবাটির মধ্যে। দেখুন ফণিভূষণ বাবু, আপনি যে প্রশ্ন করেছেন তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, তবে এর বিশেষ ব্যাখ্যা আমার কাছেও নেই। অনুমানের ভিত্তিতে বলতে পারি যে পাতালের অতল অন্ধকার জগৎ থেকে এই মর্তলোকে উঠে আসার পথ হিসেবে ওই ডোবার জলটিকেই হয়তো বেছে নিয়েছে। সে আবার এমনটাও হতে পারে যে ওই ডোবাটির মধ্যে পাতাল ও মর্তলোকের সংযোগ স্থাপিত হয়েছে, যার কারণে পাতাল থেকে উঠে আসতে সক্ষম হয়েছে ওই জল পিশাচিনী। এবার এবার তাহলে কী হবে চক্রবর্তী মশাই?
আমাদের গ্রামে যে পিশাচিনীর আগমন ঘটেছে, যে প্রতি রাতে তার কবলে পড়ে অসংখ্য অগণিত সাধারণ মানুষের প্রাণ বিপন্ন হচ্ছে, এর কি কোনো প্রতিকার নেই? আচ্ছা, আমরা যদি ওই ডোবাটিকে কেবলমাত্র একদিনের মধ্যে সম্পূর্ণরূপে মাটি দিয়ে বুঝিয়ে ফেলি, তাহলে তো আর ওই পিশাচিনী উঠে আসতে পারবে না ওই পাতাল থেকে। এমনটা করলে একেবারেই হবে না সমরেশবাবু। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি যার বিরুদ্ধে প্রতিকার নেওয়ার চেষ্টা করছেন সে কিন্তু মোটেও সাধারণ মানুষ নয়, এমনকি আমাদের এই ইহ জগতের বাসিন্দা নয়। এইরকমভাবে তাকে ধ্বংস করা যাবে না। তাহলে তাহলে কি হবে? এর কি কোনো প্রতিকার নেই? আছে, অবশ্যই আছে। ওই পিশাচিনীকে ধ্বংস করতে হবে এক বিশেষ উপায়। আমি কিছুতেই আর এভাবে নিরীহ সাধারণ মানুষদের প্রাণ পিশাচিনীর কবলে পড়ে শেষ হয়ে যেতে দেব না। সমরেশবাবু, আপনি আজ মধ্যাহ্ন প্রহরে এক বিশেষ তন্ত্রক্রিয়া এবং যজ্ঞ করব এই ডোবা সন্নিকটে। সেই যজ্ঞের জন্য আমার বেশ কিছু দ্রব্য এবং সামগ্রীর প্রয়োজন হবে। আপনি যদি সেই সমস্ত কিছু আনিয়ে দেবার একটু ব্যবস্থা করেন তাহলে সত্যিই বড় ভালো হয়। ছি ছি চক্রবর্তী মশাই, আপনি দয়া করে এভাবে বলবেন না। আপনি আমাদের গ্রামের মানুষদের প্রাণ বাঁচানোর জন্য নিজ থেকে এত কিছু করছেন, অথচ আমরা যজ্ঞের প্রয়োজনীয় জিনিস কিছু এনে দিতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না চক্রবর্তী মশাই। আপনি আমাদের যা সমস্ত কিছু আনতে বলবেন, আমরা সেই সমস্ত কিছু আনিয়ে দেবো বাজার থেকে। বেশ, তাহলে আর শুভ কাজে অযথা বিলম্ব করে লাভ কি? আমি এক্ষুনি আপনাদের যে সমস্ত কিছু জিনিস আনতে হবে তা বলে দিচ্ছি। আপনারা সেই সমস্ত কিছু স্থানীয় বাজার থেকে অর্থের বিনিময়ে অনায়াসে ক্রয় করতে পারবেন। আর যে সমস্ত কিছু জিনিস আপনারা অর্থের বিনিময়েও ক্রয় করতে পারবেন না, সেই সমস্ত কিছু বিশেষ জিনিস সংগ্রহ করে নেব। তারপর আজ দুপুরের মধ্যাহ্নে প্রহরে আমি ওই ডোবার মুখোমুখি তন্ত্রক্রিয়ায় বসবো। আমি এবার যে সমস্ত জিনিস আনতে হবে তা বলে দিলাম সমরেশবাবু এবং ফণীভূষণ বাবুকে। আর যে সমস্ত কিছু সামগ্রী তারা অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না, সেই যেমন ধরো শ্মশানের ঝুড়ো মাটি, কোনো এক বাবলা গাছের মগ ডালের একটি শুকনো পাতা, কাকের বাসার কিছু অংশ, দক্ষিণা বাতাসে উড়ে আসা কোনো এক শুকনো গাছের পাতা, এই সমস্ত কিছু আমি জোগাড় করলাম। সমরেশবাবু সমস্ত কিছু বাজার থেকে কিনে আমার কাছে দিয়ে গেলেন সেই দিন দুপুর মধ্যাহ্ন প্রহরের পূর্বেই। আমি সকল কিছু নিয়ে উপস্থিত হলাম সেই ডোবার মুখোমুখি। বেশ কিছুটা আবির ও গুঁড়ো সিঁদুর একসাথে মিশিয়ে সেই ডোবার সামনে ফাঁকা অংশে মাটির ওপর একটি বিশেষ চক্র অঙ্কন করলাম। প্রথমে একটি গোলাকার বৃত্ত এবং সেই বৃত্তের বাইরে একটি ত্রিভুজ। এগুলো হলো মহাশক্তিশালী তন্ত্রক্রিয়ার চক্র। এই সমস্ত বিষয়ে তোমরা সাংসারিক মানুষরা খুব একটা বুঝবে না, তোমাদের জানারও বিশেষ দরকার নেই, তাই এই চক্র সম্পর্কে তোমাদের বিশেষ তথ্য দিলাম না। চক্রের ঠিক মধ্যেখানে গোল বৃত্তের অভ্যন্তরে আমি বেশ কিছু শুকনো কাঠ সাজালাম। সেই শুকনো কাঠের মধ্যে রাখলাম একখানি বিল্বপত্র। ত্রিভুজের তিনটি বাহুর অগ্রভাগে সাজালাম তিনটি মাটির প্রদীপ। শ্মশানের ঝুড়ো মাটি ছড়িয়ে দিলাম চারপাশের মধ্যে। ধূপ ও ধুনোর গন্ধ বাতাসে মিশে গিয়ে সেই উৎকট বৃষ্টির বটকা গন্ধটা বেশ খানিকটা যেন কমিয়ে দিল। মাটির ওপর টান টানভাবে পদ্মাসনে বসে আমি উচ্চ কণ্ঠে উচ্চারণ করলাম একের পর এক দেবী মন্ত্র। পঞ্চ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অগ্নি দেবতাকে নমস্কার করে শুকনো পটকাঠির মধ্যে আগুন জ্বালিয়ে সেই অগ্নি যজ্ঞের কাঠের সংস্পর্শে নিয়ে গেলাম। যজ্ঞের শুকনো কাঠে ঘি দেয়া মাত্রই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এরপর কতক্ষণ যে ওইভাবে সম্পূর্ণ একলা অমন নির্জন প্রান্তে বসে যজ্ঞ করছিলাম তা বলতে পারি না। তবে যজ্ঞ যখন সমাপ্ত হলো তখন আসন্ন সন্ধ্যার অন্ধকার একটু একটু করে নেমে আসছে চারপাশের ওপর। যাবতীয় পূজা অর্চনা ও যজ্ঞ সমাপ্ত হবার পর আমি একবার অন্তিম কাজটি করলাম। অন্তিম কাজ? কী সেই অন্তিম কাজ ঠাকুরমশাই? যজ্ঞ বেদির নিভিনবু আগুনের মধ্যে আমি ঢেলে দিলাম পঞ্চামৃত।
সেই তরল যজ্ঞের আগুনে ঢেলে দেওয়া মাত্রই এক ভীষণ সাদাটে ধোঁয়া সৃষ্টি হলো। ওই তরল গিয়ে মিশে গেল সেই ডোবার জলের মধ্যে, আর তৎক্ষণাৎ ডোবার জুড়ে যেন এক ভীষণ আন্দোলনের সৃষ্টি হলো। আমার মনে হলো সমগ্র ডোবার জলের মধ্যে যেন তোলপাড় শুরু হয়েছে। সেই লাল জল ক্রমে ঘোলাটে হতে আরম্ভ করলো। নিমেষের মধ্যে জলের তোলা থেকে উঠে এলো অসংখ্য বুদবুদ। সেই থমথমে শুনশান নীরবতাময় পরিবেশে আমার কর্ণগোচর হলো ডোবার জল থেকে কেউ যেন প্রাণপণ চিৎকার করছে কর্কশভাবে। আমি দুই হাত জোড়ো করে দেবী মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম। ধীরে ধীরে জলের মধ্যে থেকে সমস্ত আন্দোলন কমে গেল। জল ক্রমশ স্থির হতে আরম্ভ করল একটু একটু করে। আর আমি দেখলাম টকটকে গাঢ় রক্তের মতো লাল জলের বর্ণ ইতিমধ্যে পরিবর্তন হতে আরম্ভ করেছে। স্বাভাবিক জলাশয়ের জল যেমন স্বচ্ছ টলটলে, ঠিক সেই রকম স্বচ্ছতা ফিরে আসছে জলের মধ্যে। আর আপনাদের বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই ফণিভূষণ বাবু। আপনাদের গ্রামের ওপর থেকে সমস্ত দুর্যোগের কালো মেঘ চিরতরের মতন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় আমি সেই ডোবার নিকট থেকে বারোয়ারি তলায় ফিরে গিয়ে দেখলাম সেখানে আমার জন্য বসে অপেক্ষা করছেন ফণিভূষণ বাবু এবং সমরেশ বাবু। তাদের উদ্দেশ্যে আমি বললাম কথাগুলো। আমার কথা শুনে ফণিভূষণ বাবু সীমাহীন আনন্দের সাথে বললেন, আপনি সত্যি বলছেন চক্রবর্তী মশাই? আপনি ভয়ঙ্করী সর্বনাশিনী পিশাচিনীকে চিরকালের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছেন? আগে হ্যাঁ ফণিভূষণ বাবু, আপনাকে মিথ্যা কথা বলে আমার কী লাভ বলতে পারেন? আমি একেবারে সত্যি কথা বলছি। ওই পিশাচিনী আপনাদের গ্রামে আর কখনো কোনো জলাশয়ের মধ্যে উঠে আসতে পারবে না। পাতালের অতল অন্ধকারে সে চিরতরের জন্য বন্দী হয়েছে। যেখানে তার থাকার কথা সেখানেই ও এবার থেকে থাকবে। আপনাদের গ্রামের ওই অভিশপ্ত ডোবার জল নিজের রং পরিবর্তন করেছে। সকালে গিয়ে সেখানে দেখবেন ডোবার জল সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গিয়েছে। একেবারেই তা আর রক্তের মতো টকটকে গাঢ় লাল নেই। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি কিংবা আমরা কেউ সামান্যতম ছোট করতে চাই না। শুধু এইটুকু বলতে পারি যে আপনি আমাদের গ্রামের মানুষদের জন্য যা করেছেন তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। শোধ করা তো সম্ভবই নয়। আপনার কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি। আপনি যাতে আরও অনেক বছর সুস্থ সবল থাকেন। এইভাবে আরও অনেক বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এই প্রার্থনা করি। আমি যা করেছি সেটুকু আমার করা কর্তব্য ছিল, তাই আমাকে ধন্যবাদ দেওয়ার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে আপনারা বরং তা ঈশ্বরকে দিন। ঈশ্বর মঙ্গলময়, তিনিই আপনাদের রক্ষা করেছেন এই ঘোর সংকটের হাত থেকে। আচ্ছা, আপনাদের গ্রামের সমস্যা তো মিটল, এবার তাহলে আমায় বিদায় দিন। আমি এবার রওনা হই আমার অজানার উদ্দেশ্যে। বলেছি যে আমি একজন অত্যন্ত সাধারণ ভাবাঘুরে মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই আমার মূল কাজ। আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের সাথে আমার মোলাকাত হয়, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করি তাদের সাহায্য করার। এবার তাহলে আমায় বিদায় দিন। ঈশ্বরের নাম নিয়ে পথে পথে আমি আবার হাঁটতে আরম্ভ করি। সে কি, আপনি কিছুদিন আমাদের গ্রামে থাকবেন না? আপনার সেবা করার কোনো সুযোগই তো আমাদের দিলেন না। না সমরেশবাবু, এবার সত্যি আমায় বিদায় নিতে হবে। আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে সেই স্থানে থাকা আমার একেবারে স্বভাব বিরুদ্ধ একটি কাজ। কাল সকালের ভোরের আলো ফুটলেই আমি রওনা দেব। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আপনাদের যাতে যাবতীয় বিপদ থেকে ভঙ্গন করেন। গল্প বলা শেষ হলে ঠাকুরমশাই এবার থামলেন। কিশোরী জিজ্ঞেস করলো, তাহলে ঠাকুরমশাই, আপনি তার পরের দিনই কি রওনা হয়ে দিয়েছিলেন অজানা পথের উদ্দেশ্যে? হ্যাঁ কিশোরী, আমি তার পরের দিনই সূর্যোদয়ের আলো ফোটার সাথে সাথেই তিলডাঙ্গা গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছি। সাই এবার পাসিং সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটের দুই ফাঁকের মধ্যে গুজে তাতে আগুন ধরালেন।
সিগারেটের ফিনফিনে সাদাটে মিহি ধোঁয়া মিশে যেতে লাগলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে। চারি এসে আমাদের উদ্দেশ্যে বলল, কাকাবাবু, এখন কিন্তু আপনারা কেউ যদি বাড়ি চলে যান তাহলে কিন্তু হবে না। আমি আপনাদের সকলের জন্য রান্নার ব্যবস্থা করেছি। আজ আমাদের বাড়ি থেকেই রাতের খাবার খেয়ে আপনারা যাবেন। এমন বৃষ্টির আবহাওয়ায় গরম গরম খিচুড়ি আর সাথে বড় বড় বেগুনি ভাজা নেহাত মন্দ লাগবে না, না কি বলেন কিশোরী কাকাবাবু? চারির মুখ থেকে খিচুড়ি আর বেগুন ভাজার কথা শুনে কিশোরীর দুই চোখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল। নিমিষের মধ্যে যেন জল চলে এলো তার জিভে। সে বরাবরই একটু পেটুক গোছের মানুষ। এক মুহূর্ত সময় নষ্ট না করে এক প্রকার লাফিয়ে উঠে বলল, চারিদি, তুমি অত কষ্ট করে বানিয়েছো, আর আমরা খাবো না তা কখনো হয়? একদিকে দেখো বৃষ্টির ওয়েদার, তাহলে জমে যাবে, কি বলো? কিশোরীর কথা শুনে আমি আর ঠাকুরমশাই মৃদু হাসলাম এবং রাত্রির ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরের দিন ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা রাখছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আবারও ফিরে আসবো এরকম নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।